আজব এই ভূতের গল্পটা শুরু হয় যখন একজন চীনা ভূত আমেরিকান এক বিকৃত রুচির শয়তানকে শেষ করার জন্য মরিয়া হয়ে ওঠে। আজকের এই মুভিটি একদম নতুন এবং একদমই অন্যরকম। এই মুভিতে আপনি কোনো ভূতকে সরাসরি দেখতে পাবেন না, বরং পুরো মুভিটি দেখবেন ভূতের নিজের চোখের দৃষ্টি থেকে। একটিমাত্র লং শটে কোনো কাট ছাড়াই পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা হয়েছে। মুভিটি দেখার পর আপনার রাতে ঘুমানোর দায় হয়ে যাবে। এখন আপনি নিজেকে সেই ভূতের জায়গায় কল্পনা করুন এবং প্রবেশ করুন অভিশপ্ত এই বাড়িতে। মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ, তখনই আসল রোমাঞ্চ শুরু হয়। সিটবেল্ট বেঁধে নিন, কারণ আমাদের হাতে সময় খুব কম। গল্প শুরু হয় পুরানো এক বাড়ির আলমারির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা এক ভূতের দৃশ্য দিয়ে। নিচতলা থেকে কোনো আওয়াজ পেয়ে সে ধীরে ধীরে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে দেখা যায় একজন রিয়েল এস্টেট এজেন্ট খুব ব্যস্ত হয়ে কাগজপত্র গোছাচ্ছে। সে মনে মনে ভাবছে, আজ যেভাবেই হোক এই ক্লায়েন্টের কাছে বাড়িটা বিক্রি করতেই হবে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে প্রবেশ করে একটি আমেরিকান পরিবার, যারা মূলত চাইনিজ ও পশ্চিমা সংস্কৃতির মিশ্রণ। তাদের ঢোকার ধরন এবং কথা বলার ভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যায় যে এই পরিবারের আসল কর্তা হল লিং জে নামের এক চাইনিজ নারী। বাড়ির সব বড় সিদ্ধান্ত সেই নেয়। তার প্রধান চিন্তা হলো এই বাড়িটা কি মাজিয়াটুন এলাকার সবচেয়ে ভালো স্কুলের আওতায় পড়ে কিনা। চাইনিজ বাবা মায়েরা যেখানেই যাক না কেন, সন্তান যার পড়াশুনো নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। পরিবারের ছোট মেয়ে এজে একা লিভিং রুমে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে সে প্রথমবারের মতো ভূতের অস্তিত্ব অনুভব করে। ঠিক ভূতকে দেখা নয়, বরং অশুভ কোনো কিছুর উপস্থিতি সে টের পায়। ভূতটা মনে হয় একটু লাজুক ছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গিয়ে বড় ছেলে আউইয়ের পাশ দিয়ে চলে যায়। বাড়ির কর্তা বিয়াওগে এই বাড়িটা খুব একটা পছন্দ করছিল না, কিন্তু লিংজের মতে এখানকার নামি হাই স্কুলে ভর্তি হতে পারলে আউইয়ের খেলাধুলার কেরিয়ারে অনেক সুবিধা হবে। তাদের কথা থেকে জানা যায় এজে এর কিছু কাছের বন্ধু সম্প্রতি রহস্যজনকভাবে মারা গেছে, যার কারণে সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। বাবা বিয়াওগে ভয় পাচ্ছিল যে নতুন এলাকায় এসে এজে হয়তো আরও বেশি একা হয়ে পড়বে, কিন্তু মা লিংজে সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। কথা বলতে বলতে এজে দোতলার একদম শেষ মাথার একটি রুমে গিয়ে ঢোকে। রুমটি বেশ বড় এবং জানালা দিয়ে বাইরের সবুজ গাছপালা দেখা যায়। সেখানে সে দ্বিতীয়বারের মতো ভূতের উপস্থিতি টের পায়। ভূতটা দ্রুত আলমারির ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। সে অবাক হয়ে ভাবে, এই মেয়েটা কি সত্যিই তাকে দেখতে পাচ্ছে। কয়েকদিন পর বাড়িতে সংস্কার কাজের জন্য মিস্ত্রি আসে। বোঝা যাচ্ছে লিংজে ডাউন পেমেন্ট মিটিয়ে বাড়ির মালিকানা পেয়ে গেছে। কাজের তদারকি করতে আসা কন্ট্রাক্টর তার কর্মীদের কিছু ইনস্ট্রাকশন দেয়, কিন্তু আধ ঘন্টা পার হতেই দেখা যায় দোতলার বেডরুমে মাত্র একজন কর্মীই কাজ করছে। বাকিরা কোথায় গেল জিজ্ঞেস করতেই সেই মিস্ত্রি অভিযোগ করে বলে, আমি জীবনে হাজার হাজার দেয়াল রং করেছি, কিন্তু এত অশুভ বাড়ি আগে দেখিনি। এই বাড়িতে কোনো সমস্যা আছে, তাই ভয়ে বাকিরা সব পালিয়েছে। কয়েক মাস ধরে সংস্কার কাজ চলার পর বাড়িটি একদম নতুনের মতো হয়ে যায় এবং পুরো পরিবার সেখানে থাকতে শুরু করে। একদিন রাতে লিংজে তার ছেলে আউইয়ের সাথে কথা বলতে আসে। আমেরিকায় অনেক বছর থাকলেও তার ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেওয়ার মানসিকতা বদলায়নি। সে ছেলেকে বোঝায় যে এত দামি বাড়ি আর এই নতুন স্কুলে আসা সবকিছুই তার ভবিষ্যতের কথা ভেবে করা হয়েছে। আউই যখন তার ছোট বোনের কথা জিজ্ঞেস করে, তখন মা অবহেলার সুরে বলে, ও মেয়ে মানুষ, ওর ব্যাপার আলাদা। আসলে তখন এজে তার নিজের বিছানায় বসে একা একা কাঁদছিল। তার প্রিয় বান্ধবী মারা গেছে এবং চেনা পরিবেশ ছেড়ে দূরে চলে আসায় সে চরম হতাশায় ভুগছিল। রাতে যখন সে আলো নিভিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, তখন সে তৃতীয়বারের মতো ভূতের উপস্থিতি টের পায়। ভূতটা তখন ঠিক ওই আলমারির ভেতরেই ঘাপটি মেরে বসেছিল। এজে সাহস করে আলমারির দিকে এগিয়ে গেলে ভূতটা ভয়ে নিজের নিঃশ্বাস বন্ধ করে মরার মতো পড়ে থাকে এবং কোনো মতে সেবার বেঁচে যায়। সকালবেলা যখন এজে গোসল করতে যায়, তখন এই অদ্ভুত ভূতটা অনেকটা রূপকথার জাদুর মতো তার বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলোকে গুছিয়ে দিতে থাকে। এমনকি হাওয়ায় ভাসিয়ে বইগুলোকেও সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখে। এজে মুখে কিছু না বললেও মনে মনে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে বাবা বিয়াওগে লক্ষ্য করেন যে তার মেয়ের মানসিক অবস্থা মোটেও স্বাভাবিক নয়। তিনি তাকে ডাক্তার দেখানোর কথা ভাবেন, কারণ আজকালকার বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন খুব বেশি দেখা যায়। তাদের কথোপকথন থেকে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এজে এর দুই সহপাঠী ঘুমের ঘোরে মারা গেছে, যা তাকে মানসিকভাবে স্তব্ধ করে দিয়েছে। কিন্তু লিং যে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলে, আমেরিকার বখে যাওয়া বাচ্চারা প্রচুর ড্রাগস নেয়, তাই স্কুলে মারা যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল না হয় কথা কাটাকাটি হয় এবং লিং যে রেগে গিয়ে রাতে আর বাড়ি ফিরে আসে না। বিয়াওগে একা একা ড্রিঙ্কস করে নিজের দুঃখ ভোলার চেষ্টা করেন। পরদিন সকালে যখন এজে তার রুমে বিশ্রাম নিচ্ছিল, তখন আউই তার এক নতুন বন্ধুকে নিয়ে বাড়িতে আসে। ছেলেটির নাম রায়ান, সোনালি চুল আর নীল চোখের এক সুপুরুষ। রায়ান প্রথম দেখাতেই এজের প্রেমে পড়ে যায়। আউই সাবধান করে দেয় যেন সে তার বোনের থেকে দূরে থাকে। আউই কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এজে আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল এবং তার মনেও একটু ভালো লাগার সৃষ্টি হয়।
রায়ান জানায় যে তার বাবার ক্লিনিক আছে এবং সে চাইলেই যে কোনো ধরনের কড়া ড্রাগস জোগাড় করতে পারে যা গাঁজার চেয়েও বেশি নেশা ধরাবে। আউই ঘরের দরজা বন্ধ করে দেয় যাতে এজে এই খারাপ কথাগুলো শুনতে না পায়। রাতে বিয়াওগে যখন বাড়ি ফেরে তখন লিংজে তার পার্সোনাল ইমেল চেক করায় খুব ব্যস্ত ছিল। সে চাচ্ছিল না তার স্বামী ইমেলগুলো দেখুক। বিয়াওগে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে এজের জন্য মেক্সিকান খাবার অর্ডার দেয়। এরপর সে ফোনে এক আইনজীবীর সাথে কথা বলে। সে এমনভাবে কথা বলছিল যেন সে নিজের কথা বা লিংজের কোনো গোপন অপকর্মের কথাই বলছে। গল্পের ভয়ঙ্কর মোড় আসে পরের দিন। ভূতটা যখন ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছিল তখন দেখে এজে রায়ানকে নিয়ে তার রুমে এসেছে। এজের বয়স এখন 16। সে রায়ানকে তার রুমে আসার আমন্ত্রণ জানায়, কিন্তু রায়ান মোটেও ভালো ছেলে ছিল না। রুমে ঢুকেই সে ড্রাগস নিতে শুরু করে। এজে যখন নেশায় বুঁদ হয়ে বিছানায় শুয়ে পড়ে তখন রায়ান তার মৃত বান্ধবীর ছবি দেখতে পায় এবং তার সম্পর্কে আজে বাজে প্রশ্ন করতে শুরু করে। এজে তার বান্ধবীর মৃত্যুর সেই ভয়াবহ স্মৃতির কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। সে জানায় যে তার বান্ধবীর মৃতদেহ সেই প্রথম দেখেছিল, যার কারণে সে এখনও ট্রমার মধ্যে আছে। হঠাৎ করেই এজে অনুভব করে যে তার মৃত বান্ধবী বুঝি ওই রুম থেকেই তাদের দেখছে। কথাটি শুনে রায়ান ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে এজে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাদের অন্তরঙ্গ মুহূর্ত শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আলমারির ভেতর থেকে ভুতুড়ে শব্দ হতে শুরু করে। এজে সেটাকে আলমারির পুরনো কবজার শব্দ বলে উড়িয়ে দিলেও পরিবেশটা থমথমে হয়ে যায়। রাতে খাওয়ার টেবিলে এজে তার বাবাকে বাড়িতে কোনো অশুভ ছায়ার উপস্থিতির কথা জানায়। এটা শুনে আউই প্রচণ্ড রেগে যায় এবং বোনকে গালিগালাজ শুরু করে। সে বলে, ড্রাগস খেয়ে তোর বান্ধবী মরেছে বলে কি সারা জীবন আমাদের তোর কথা মতো চলতে হবে? এই আলতু ফালতু ভূতের গল্পের জন্য আমাদের আগে একবার ঘর ছাড়তে হয়েছে, এখন আবার শুরু করলি? সে এজেকে পাগল বলে অপমান করে। বিয়াওগে মেয়ের ওপর এমন আচরণ সহ্য করতে না পেরে আউইকে কড়া শাসন করেন। পরে বিয়াওগে আউইয়ের সাথে শান্তভাবে কথা বলতে গেলে আউই দাবি করে যে এজে শুধু বাবা মায়ের মনোযোগ পাওয়ার জন্য এসব মিথ্যা কথা বলছে। সে বিশ্বাস করে তার বন্ধুরা শুধু ড্রাগসের ওভারডোজেই মারা গেছে। কিছু সময় পর পারিবারিক কলহ মিটে গেলে সবাই একসাথে সোফায় বসে গল্প করছিল, কিন্তু আউই আবার পুরনো কাসুন্দি ঘেটে মে জং নামের আরেক মৃত মেয়ের কথা তোলে। এজে এই কথা সহ্য করতে না পেরে নিজের নখ খুঁড়তে থাকে এবং একসময় নখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আউই থামার পাত্র নয়। সে ওই মৃত মেয়েটিকে নিয়ে বিদ্রূপ চালিয়ে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই অদৃশ্য ভূতটা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। সে এক দৌড়ে দোতলায় গিয়ে আউইয়ের রুমের সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দেয়। এই তাণ্ডব দেখে পুরো পরিবার ভয়ে ঘর ছেড়ে বাইরে পালিয়ে যায়। আউই সব কিছুর জন্য তার বোনকে দায়ী করে। বিয়াওগে তাকে মারতে উদ্যত হন। এজে তার ভাইকে বোঝায় যে ওই ভূতের কোনো খারাপ উদ্দেশ্য নেই। বাধ্য হয়ে বিয়াওগে তার এক বন্ধুর মাধ্যমে মেই আই নামের এক মিডিয়াম বা ওঝাকে ডেকে আনেন। মেই আইয়ের ক্ষমতা সম্পর্কে শোনা যায় যে সে নাকি অনেক বড় বড় অশুভ আত্মাকে তাড়াতে পারে। বাড়িতে ঢোকার আগেই সে এক দীর্ঘ নিঃশ্বাস নেয়, যেন সে এখনই কোনো অশুভ কিছুর উপস্থিতি টের পেয়েছে। লিভিং রুমে বসে তার নজর পড়ে সেই পুরনো আয়নাটার দিকে। সে এজে সম্পর্কে এমন কিছু ব্যক্তিগত তথ্য বলতে শুরু করে যা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মেই আই যা বলে তা ছিল আরও রহস্যময়। সে জানায় এই বাড়িতে অবশ্যই কিছু একটা আছে, তবে সেটা এজে এর মৃত বান্ধবী নয়। অতীত এবং বর্তমান এই বাড়িতে একসাথে ঘটছে। সেই ছায়াটি জানে না যে কি ঘটতে যাচ্ছে বা তাকে কি করতে হবে। কথা বলতে বলতে যখন মেই আই ওই পুরনো আয়নাটিতে হাত দেয়, অমনি তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে অস্ফুট স্বরে বলে ওঠে, তাকে বাঁচাও। এই কথাটি বলার পরপরই মেই আই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তার শরীর যেন আর সায় দিচ্ছিল না। সে আর কোনো সত্য বলার অবস্থায় ছিল না। পরে মেই আইয়ের পরিবার বিয়াওগের কাছ থেকে তাদের পাওনা বুঝে নিয়ে সেখান থেকে চলে যায়। একে তো বাড়ির কিস্তি, তার ওপর এই আপদ, সব মিলিয়ে লিংজের মেজাজ ছিল তুঙ্গে। সে নিশ্চিত হয় যে মেই আই একজন আস্ত প্রতারক ছাড়া আর কিছুই নয়। কিন্তু আজে মনে মনে মেই আইয়ের কথাগুলো বিশ্বাস করে নেয়। সে নিজেও একবার আয়নাটি স্পর্শ করে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। এদিকে সেই নীরব ভূতটি চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে আবার সেই আলমারির ভেতর লুকিয়ে পড়ে। পরদিন সকালে যেন সব ওলটপালট হয়ে যায়। আজে যখন বাথরুমে শাওয়ার নিচ্ছিল তখন সেই সুঠাম দেহের অধিকারী রায়ান তার রুমে একা ছিল। কিন্তু রায়ানের মনে চলছিল অন্য কোনো কুমতলব। সে আজের জন্য অরেঞ্জ জুস বানানোর বাহানায় গ্লাসের মধ্যে গোপনে ঘুমের ওষুধ বা কড়া কোনো নেশাদ্রব্য মিশিয়ে দেয়।
আলমারির ভেতর থেকে ভূতটি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে বুঝতে পারে যদি আজ এই জুস পান করে তাহলে তার সাথে খুব খারাপ কিছু ঘটবে। ভূতটি তার অদৃশ্য শক্তি দিয়ে চারপাশের পরিবেশের ওপর প্রভাব ফেলার চেষ্টা করে, যাতে আজে সতর্ক হয়। কিন্তু রায়ানের চাল ছিল আরও ধুরন্ধর। আজে বাথরুম থেকে বেরিয়ে এলে রায়ান তাকে জড়িয়ে ধরে আর জুসটা খেতে বাধ্য করে। ভূতটি নিরুপায় হয়ে আবার আলমারিতে ফিরে যায়। সে যেন আর কিছুই সহ্য করতে পারছিল না। বিয়াওগে রাতে ঘুমানোর আগে মেয়ের ঘরে এসে তাকে সাহস দেয়। সে বলে, আজে নিজেকে কখনো আলাদা বা অদ্ভুত ভেবো না। এই যে তুমি অদৃশ্য কিছু অনুভব করতে পারো, এটা তোমার কোনো রোগ নয়, বরং এটা একটা বিশেষ ক্ষমতা। একজন বাবা হিসেবে আমি তোমার এই ক্ষমতার জন্য গর্বিত। বাবা মেয়ের এই আবেগঘন মুহূর্তটি ছিল দেখার মতো। এর কয়েকদিন পর সেই ওঝা মেইয়াই আবার বিনা আমন্ত্রণে বাড়িতে হাজির হয়। সে বিয়াওগেকে বলে সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, একটি বন্ধ জানালা আর তার পেছনে ঘটে যাওয়া খুব খারাপ কিছু। বিয়াওগে ভয় পাচ্ছিল, যদি লিংজে জানতে পারে তবে আবার অশান্তি হবে। তাই সে মেইয়াইকে ভেতরে ঢুকতে না দিয়ে বিদায় করে দেয়। মেইয়াই যাওয়ার সময় দোতলার জানালার দিকে তাকিয়ে একরাশ দুশ্চিন্তা নিয়ে চলে যায়। এরপরই শুরু হয় ভাগ্যের নির্মম খেলা। লিংজেকে অফিসের কাজে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হবে। বিয়াওগে জেদ ধরে যে সেও সাথে যাবে। তাদের মধ্যে কোনো এক গোপন সম্পর্কের টানা পড়েন বা লিংজের কোনো বেআইনি ব্যবসার ঝামেলা মেটানোর জন্যই তারা দুজনে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে বিয়াওগে আজেকে বারবার সাবধান করে দিয়ে যায় যেন সে নিজের খেয়াল রাখে। বাবা মা চলে যাওয়ার পর আউই বাড়িতে একছত্র আধিপত্য বিস্তার করে। সে জোরালো শব্দে গান শুনতে থাকে আর মদ খেতে শুরু করে। তার অজান্তেই সে কয়েকবার ভূতটিকে দেখতে পায়, কিন্তু নেশার ঘোরে সেটা গুরুত্ব দেয় না। এমন সময় রায়ান আবার বাড়িতে আসে। আউই আর রায়ান মিলে মদ্যপান করার পরিকল্পনা করে। রায়ান আগে থেকেই সব গুছিয়ে এনেছিল। সে আউইয়ের জন্য জুস বানানোর নামে তাতে প্রচুর পরিমাণে ড্রাগস মিশিয়ে দেয়। আউই কোনো কিছু না বুঝেই গ্লাসটি এক নিঃশ্বাসে খালি করে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই ড্রাগসের প্রভাবে আউই গভীর ঘুমে তলিয়ে যায়। রায়ান নিশ্চিত হয় যে আউই এখন মরা মানুষের মতো পড়ে থাকবে। এরপর সে তার ব্যাগ থেকে একটি কালো রঙের লম্বা পাইপ বের করে। তার আসল চেহারা এবার বেরিয়ে আসে। এর আগে আজের যে দুজন বান্ধবী মারা গিয়েছিল তারা কেউই ড্রাগস নিয়ে মরেনি। রায়ান প্রথমে তাদের প্রেমের জালে ফাঁসাতো, তারপর ড্রাগস খাইয়ে অজ্ঞান করে প্লাস্টিকের পাতলা র্যাপার দিয়ে তাদের শ্বাসরোধ করে মেরে ফেলত। এর ফলে পুলিশ ময়না তদন্তে শুধু ড্রাগসের উপস্থিতি পেত এবং এটাকে আত্মহত্যা বা ওভারডোজ হিসেবে ধরে নিত। রায়ান আজের রুমে গিয়ে তাকেও একইভাবে জুস খাইয়ে দেয়। আজে যখন নেশার ঘোরে নিস্তেজ হয়ে পড়ে, রায়ান তার উপর হামলে পড়ে। সে তার সেই ভয়ঙ্কর প্লাস্টিকের অস্ত্রটি বের করে আজের মুখে চেপে ধরার প্রস্তুতি নেয়। ভূতটি পাশের আলমারি থেকে এই পৈশাচিক দৃশ্য দেখে ছটফট করতে থাকে। সে তার পুরো শক্তি দিয়ে রুমের লাইটগুলো জ্বালানো নেভানো করতে শুরু করে। এরপর সে এক অদ্ভুত কৌশলে আউইয়ের কানের কাছে গিয়ে এমন এক আওয়াজ করে যা সরাসরি তার স্নায়ুতে আঘাত করে। এই মিরাকল কাজ দেয়। ড্রাগসের নেশা কাটিয়ে আউই হঠাৎ জেগে ওঠে এবং বুঝতে পারে তার বোন বিপদে আছে। সে পাগলের মতো দোতলায় ছুটে যায়। আউই রুমে ঢুকে রায়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে প্রচণ্ড ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা দুজনেই জানালার কাঁচ ভেঙে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কয়েকদিন পর বাড়িটি একদম খালি হয়ে যায়। আজে তার ব্যাগ গুছিয়ে চিরতরে সেই অভিশপ্ত বাড়ি থেকে বিদায় নেয়। কিন্তু তার মা লিংজে, যে তার ছেলেকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, সে জানালার পাশে দাঁড়িয়ে ডুকরে কাঁদতে থাকে। হঠাৎ সে লিভিং রুমে একটা কান্নার আওয়াজ শুনতে পায়। সে যখন দৌড়ে সেই পুরনো আয়নাটির সামনে যায়, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। আয়নার ভেতরে সে তার মৃত ছেলে আউইকে দেখতে পায়। সে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা, আমার সোনা। আউই যেন আয়নার ভেতর থেকে তাকে বলছে যে সে আসলে তার বোনকে বাঁচানোর জন্যই ফিরে এসেছিল। বন্ধুরা, আপনারা কি গল্পের আসল টুইস্টটা বুঝতে পেরেছেন? এই মুভিতে আসলে দুটি টাইমলাইন কাজ করছিল, একটি বর্তমান সময় আর অন্যটি সেই সময় যখন আউই মারা যাওয়ার পর ভূত হয়ে যায়। আসলে পুরো মুভিতে যে ভূতটিকে আপনারা দেখছিলেন সেটি অন্য কেউ নয়, স্বয়ং আউই। সে টাইম লুপে আটকে গিয়েছিল। অতীতে সে তার বোনকে ড্রাগস নেওয়ার জন্য বকাঝকা করেছিল এবং তাকে সময় দেয়নি। সেই অনুশোচনা থেকেই সে ভূত হয়ে অতীতে ফিরে আসে এবং আলমারিতে লুকিয়ে থেকে নিজের বোনকে রায়ানের হাত থেকে রক্ষা করার জন্য অপেক্ষা করছিল। এটি ছিল একটি মুবিয়াস স্ট্রিপের মতো অন্তহীন চক্র। এই চমৎকার মুভিটির নাম হল প্রেজেন্স, যা 2024 সালে মুক্তি পেয়েছে। স্টিভেন সোডারবার্গ পরিচালিত এই মুভিটি IMDb-তে বেশ ভালো রেটিং পেয়েছে। মুভিটির বিশেষত্ব হল এর ক্যামেরা ওয়ার্ক। পুরো মুভিটি একটি ভূতের দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়েছে, যা দর্শকদের এক অন্যরকম রোমাঞ্চ দেয়। পরিচালক এখানে মানুষের মনস্তত্ত্ব
এবং পারিবারিক সম্পর্কের এক জটিল জাল বুনেছেন। মুভিটি দেখার পর আপনাকে ভাবতেই হবে যে আমাদের করা ছোট কোনো ভুল কিভাবে জীবনকে চিরতরে বদলে দিতে পারে। আউইয়ের আত্মত্যাগ হয়তো আমাদের চোখে জল আনবে, কিন্তু তার বোনের প্রতি তার ভালোবাসা অমর হয়ে থাকবে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও রহস্যময় মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। পরবর্তী পর্বে আমরা থাইল্যান্ডের এক ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।